ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল, আগে স্থানীয় নির্বাচন মানবে না দল। দেশে সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় এড়াতে পারে না সরকার। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থার জন্য তারা কাজ করছেন। আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই সরকারের, জানালেন প্রেস সচিব। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় দেওয়ার আহ্বান। আওয়ামী লীগের নামে রাজনীতি করতে দেওয়া হবে না, আইনের মাধ্যমে দাঁড় করানো হবে কাঠগড়ায়, জানালেন উপদেষ্টা। দল নয়, ছাত্রদের স্বার্থে ডাকসু রাজনীতির আহ্বান হাসনাতের। অপারেশন ডেভিল হান্টে সাবেক এমপি চয়ন সহ সারা দেশে গ্রেফতার ৩৪৩। রাঘব বোয়া থেকে চুনোপুটি, ছাড় পাবে না কেউ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং সুদহার ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি ৭-৮% নামানোর লক্ষ্য, বিনিয়োগ বৃদ্ধির আশা ক্ষীণ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। দেশের সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি, আগামীর জাতীয় নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় তার সঙ্গে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। উপদেষ্টাদের মধ্যে ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, আদিলুর রহমান ও আসিফ নজরুল। ১.৫ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান, দেশের চলমান অস্থিরতা ও নৈরাজ্যের বিষয়ে ডক্টর ইউনূসের সরকার দায় এড়াতে পারে না। সরকারের নিশ্চুপ থাকায় ফ্যাসিবাদ সুযোগ পাচ্ছে বলেও উদ্বেগের কথা জানান মির্জা ফখরুল। একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণ প্রত্যাশা করছে। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে। গত ১.৫ যুগে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে মির্জা ফখরুল অপারেশন ডেভিল হান্ট যেন অতীতের মতো না হয় সে বিষয়ে পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয়, এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। দ্রুত ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার তাগাদা দিয়ে মির্জা ফখরুল জানান, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছেন বলে তাদের আশ্বস্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন, এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থার জন্য তারা কাজ করছেন। চলতি মাসের ১৫ তারিখ নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো বার্তা দিতে পারেন বলেও ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই সরকারের। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐক্যমত্য কমিটির প্রথম সভা ১৫ ফেব্রুয়ারি বলেও জানান তিনি।
ফেব্রুয়ারি কনসেনসাস কমিশনের সাথে মিটিং হবে, ইন্টারিম গভর্নমেন্টের কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হবে। জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকার ইতিবাচক। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ আমলে পিরোজপুরে প্রকল্পগুলোতে 1648 কোটি টাকার দুর্নীতি হয়েছে জানিয়ে তিনি বলেন, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ চুক্তি মূল্য যে কন্ট্রাক্টর। সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই আলোচনায় আসে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে। এ নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক। কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটা নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশন তারপর রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে পেপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় গত 4 বছরে প্রায় 16.5 কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে। এছাড়া শিগগিরই ঢাকা শহরে সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। অবকাঠামোগত উন্নয়ন সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয় চলবে না নতুন বাংলাদেশ। সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। এ সময় রক্তের বিনিময়ে অর্জিত নতুন দেশ যেন পথহারা না হয়, সেজন্য সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই একসঙ্গে বসাতে ভালো হলো। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ 21 জনের পরিবার ও আহত 7 জনের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন। যে জাতি ইতিহাসকে স্মরণ করে না, তারা জাতি হিসেবে গড়ে ওঠে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাৎক্ষণিক বিচার করলে অবিচার হয়ে যায়, সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না, সে আমারে পিটবে, আমি পিটবো। এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনে দিয়েছে জুলাইয়ের শহীদেরা, সেখান থেকে যেন পথ হারা না হয় দেশ, সে বিষয়ে সজাগ থাকতে বলেন প্রধান উপদেষ্টা। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে।
কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদেরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয়পত্র পাবেন। অপরাধী তাদের অবশ্যই বিচার। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। অপরাধী নয়। আওয়ামী লীগের নামে রাজনীতি করতে দেওয়া হবে না, আইনের মাধ্যমে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর টিএসসি গ্রাউন্ডে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটিতে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল থেকেও তৈরি হয়েছে ডেভিল। কোনো সমন্বয়ক অপরাধ করলেও আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এ সময় দলীয় স্বার্থ হাসিল না করে শুধু ছাত্র অধিকার কেন্দ্রিক ডাকসু রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট, আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট। আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব। ইনকিলাব জিন্দাবাদ। আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে নতুন করে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের 100 নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে নিয়ে রোববার রাতে গাজীপুরের শ্রীপুরে মাটির মসজিদ এলাকায় অভিযানে যায় পুলিশ। 5 তলা ভবনের 4র্থ তলায় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সন্ধান মেলে। গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায়, প্রায় 2 মাস ধরে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন চয়ন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি হত্যা সহ একাধিক মামলা রয়েছে। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। এছাড়া গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযানে ধরা পড়েছেন 100 জন। আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপারেশন ডেভিল হান্টে রাঘব বোয়াল থেকে শুরু করে চুনোপুটি কেউ ছাড় পাবে না। ডেভিল হান্টে যে বড় শয়তানদের ধর, ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। যতদিন ডেভিল মুক্ত না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ 7 আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে 12 জনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী জানান, গণহত্যায় সরাসরি সম্পৃক্ততা রয়েছে আসামিদের। 5 আগস্ট গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হন পারভেজ মিয়া। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এ ঘটনায় গত 29 অক্টোবর যাত্রাবাড়ি থানায় মামলা করেন পারভেজের মা কানিজ ফাতেমা।
এ মামলায় সোমবার শুনানি শেষে আনিসুল হক, সালমান এফ রহমান, শমশের মবিন চৌধুরী এবং জুনায়েদ আহমেদ পলককে ৪ দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহান ইশতিয়াকের আদালত। এদিন যাত্রাবাড়ী থানার অপর 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিন, থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকে 4 দিনের করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আদালতে অপর আসামিরা নিশ্চুপ থাকলেও কথা বলেন তৃণমূল বিএনপির সভাপতি শমশের মবিন চৌধুরী। মামলার সঙ্গে তার দ্রুততম সম্পর্ক নেই দাবি করে জামিন চান তিনি। প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি জানান, গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে এসব আসামিদের। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে গণহত্যার দায় থেকে পার পেতে চাইছেন আসামিরা। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, দীপু মনির সহ এবং আরেকজন রাজনীতিতে বড় পোল্টিবাজ শমশের মবিন চৌধুরী সহ মোট 12 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় আজকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিপক্ষের আইনজীবীর দাবি, আসামিদের বারবার রিমান্ডে নিয়েও নতুন কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না, কাজেই ফের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। আসামি জুনায়েদ আহমেদ পলককে ইতিমধ্যে 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি 34 দিন অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার 24 দিনের রিমান্ড এখনও পেন্ডিং রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে হাইকোর্টের নির্দেশনা আছে 11 নং নির্দেশনা অনুযায়ী যদি তদন্তের সাথে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এছাড়া রাজধানীর কাফরুল, শাহবাগ, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এবং সূত্রাপুর থানার একাধিক হত্যা মামলায় দীপু মনি, সাদেক খান, গোলাম কিবরিয়া টিপু সহ 12 আসামিকে গ্রেপ্তার দেখেছেন বিচারক। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। এনআইডি সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস, স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোকে শোকজ করার কথা জানিয়ে ইসি সচিব জানান, তথ্য ফাঁস ইচ্ছাকৃত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তোলপাড় হয় সারা দেশ। সে সময় প্রতিষ্ঠানটি দায় এড়ালেও পুনরায় যাচাই বাছাই করে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নিবন্ধনের তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ে চুক্তি লঙ্ঘন করার বিষয় প্রমাণিত হলেই 20 ডিসেম্বর বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। বিসিবির পর এবার 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে ইসি। সোমবার সকালে আগারগাঁ নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মত বিনিময় সভা শেষে একথা জানান নির্বাচন কমিশনের সচিব। এই তথ্য লিক হয়েছে বা পাচার হয়েছে, এগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো আমরা যাচাই বাছাই করা হবে। চুক্তি যদি শর্ত ভঙ্গ করে থেকে থাকেন তাকে চুক্তিটা বাতিল হবে। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস। এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। আমরা তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে আছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে যেটা প্রয়োজন সেটাই হবে, সেটা আইনগতভাবেই হবে। 182টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে তথ্য যাচাই করে থাকে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কিনা 3 দিনব্যাপী এই মত বিনিময় অনুষ্ঠান থেকে তা পর্যালোচনা করা হবে অংশীজনদের সাথে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 3 শতাধিক আসামির জামিন আবেদন করা হয়েছে। 13 মার্চ আদেশ দেবেন আদালত। সকাল থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে হতাশ হয়ে ফিরলেও জামিনের আশায় স্বজনরা। সোমবার সকালে কেরানীগঞ্জ কারাগারের পাশে অস্থায়ী আদালতে শুরু হয় বিডিআর বিস্ফোরক মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ। কারাগারের প্রধান ফটকের সামনে ভিড় করেন স্বজনরা। এদিন সকাল 9:30টার দিকে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। পরে সাক্ষ্য গ্রহণ শুরু করেন রাষ্ট্রপক্ষ। জেরা করে আসামি পক্ষের আইনজীবীরাও। সাক্ষ্য গ্রহণ শেষে খালাস পাওয়া ও বিভিন্ন মেয়াদে সাজা খাটা প্রায় 300 জনের বেশি আসামি জামিন চেয়ে আবেদন করেন। সাক্ষীর মাধ্যমে যেটা এসেছে, প্রসিকিউশনের যে বক্তব্য, যে অভিযোগ, সেটা সপক্ষে ওনারা বক্তব্য দিয়েছেন। আমরা প্রসিকিউশন থেকে মনে করি যে বিস্ফোরক দ্রব্যের বিষয়ে যে অভিযোগ এসেছে এবং যে জবানবন্দি এসেছে সেইটাই প্রতিষ্ঠিত হচ্ছে। জামিন শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বলি বিডিআর সদস্যরা। কারাগারে আটকে থাকা বেশিরভাগই এখন বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ। সকল আসামিদের জামিন
যাতে মানবিক কারণে বিবেচনা করা হয়, যে কারণে এর আগে 178 জনকে বিবেচনা করা হয়েছে। দেশের ইতিহাসে আলোচিত এই মামলায় 1300 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র 285 জনের। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পান 178 বিডিআর সদস্য। তোহা খান তামিম, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। গাজা কিনতে দৃঢ় প্রতিজ্ঞ যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের তীব্র প্রতিবাদ রিয়াদের। 13 বছরের সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 115 বার। তদন্ত সংস্থা বদল হয়েছে 4 বার। সবশেষ পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠিত হয়েছে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স। এবার হত্যা রহস্য উদ্ঘাটনে আশাবাদী বাদীপক্ষের আইনজীবীরা। তবে আশার বাণী শুনতে শুনতে ক্লান্ত পরিবারের সদস্যরা চান ন্যায় বিচার। আগামীকাল 13 বছর পূর্ণ হচ্ছে নির্মম এই হত্যাকাণ্ডের। বিস্তারিত আমার নবীর আরও একটি রিপোর্টে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। থানা, ডিবি ও র্যাবের তদন্তেও ভেদ হয়নি রহস্য। উল্টো 1 যুগ ধরে তদন্ত করেও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ র্যাব। আদালতের রিপোর্ট জমা দিতে তারিখ পড়েছে রেকর্ড 115 বার। র্যাবের তদন্তে উঠে আসা সন্দিগ্ধ 2 জন ঘাতকের ডিএনএ স্যাম্পল ম্যাচিংয়ে বিগত সরকারের অনীহা নিয়েও আছে নানা প্রশ্ন। আমরা বলেছিলাম আদালতের কাছে যে গভর্নমেন্টকে বলা হোক গুগলের কাছে যে ওই সময় ওই রাতের বেলা ওখানে কারা কারা গিয়েছে সেই স্যাটেলাইট ইমেজটা যদি পাওয়া যায়, ভিডিও ইমেজ, তাহলে সেখান থেকে হয়তো আইডেন্টিফাই করা যাবে কারা কারা ও বাসায় ঢুকেছে। তখন হয়তো ডিএনএ টেস্টটা করার সুবিধা হবে। কিন্তু আমি যখন আবেদন করলাম সেখানে সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস কিন্তু আবেদনটার বিরোধিতা করেছে এবং এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটার পিছনে কোনো একটা রহস্য আছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উচ্চ আদালতের আদেশে সাগর রুনি হত্যা মামলার তদন্তে গেল নভেম্বর থেকে পিবিআই প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। যে প্রক্রিয়ায় বাদীর আইনজীবী বলছেন অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই, তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মামলাটির অনেক আলামত খুঁজে পাওয়া মুশকিল হবে। 4 এপ্রিল পর্যন্ত সময় আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে এবং এই ব্যাপারে যে সমস্ত দক্ষ অফিসারদেরকে ইনভলভ করা হয়েছে তাদের তদন্তের ক্ষেত্রে খুব ভালো ট্র্যাক রেকর্ড আছে। সরকারের আন্তরিকতার আর কোনো অভাব নেই, কিন্তু বাকিটা নির্ভর করছে টেকনিক্যাল কিছু এভিডেন্স আছে, ডিএনএ টেস্ট সহ, সেগুলো নিয়ে পর্যালোচনা করছে। পিবিআই অফিসাররা আমাদের সঙ্গেও কথা বলছেন। আমরা আশা করি তারা সাকসেসফুলি কিছু একটা বের করতে পারবে। একটাই শুধু এখানে চ্যালেঞ্জিং বিষয় আছে, যেহেতু ঘটনা অনেক দিন পার হয়ে গেছে সেই জন্য এভিডেন্স সংরক্ষণ করার ক্ষেত্রে অনেক এভিডেন্সই হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। মামলার বাদী ও রুনির ভাই বলছেন কোনো অবস্থায় ঘাতকদের রক্ষা করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। ধামাচাপা দেওয়ার চেষ্টা আমার মনে হয় না সফল হবে বা আমরা মেনে নিব। হ্যাঁ, কিন্তু তখন যারা তদন্তকারী তদন্ত সংস্থার সাথে ছিলেন, যারা এই তদন্তের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলেন, তাদের তো অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করি, কারণ তারা আমার ধারণা তারা অনেক কিছু জানে। আমাদের কাছে আসলে হোপফুল হওয়ার কিছু নাই যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্ট না পাবো। আমরা আশা তো সারা জীবনই করবো যেটার বিচার আমরা হবে। হ্যাঁ, আবার আমরা আসলে তো দেখেছি কিভাবে একদম চোখের সামনে একটা জিনিসকে কিভাবে ধামাচাপা দেওয়া হয়। এই মামলায় গ্রেপ্তার মেহরুন রুনির বন্ধু তানভীর রহমান সহ 8 আসামির কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। 13 বছরে এই ক্লুলেস ডাবল মার্ডারের অবশিষ্ট আলামতের অনেক কিছুই আগের মতো নেই। টাস্কফোর্সকে বেঁধে দেওয়ার সময় শেষ হতে হতে দেখা যাবে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও কয়েক দফা পিছিয়ে গেছে। তবুও পিবিআইয়ের কাছে বিচার প্রার্থীদের প্রত্যাশা একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন। আমার নবী, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। মূল্যস্ফীতি 7-8% নামিয়ে আনার লক্ষ্যে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অপরিবর্তিত রাখা হয়েছে সুদ হার। বিনিয়োগ বাড়ার আশাও খুব একটা নেই। তাই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে আগের মতোই 10%-এর নিচে। মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর জানান, পাচারের অর্থ ফেরাতে অন্যতম বাধা আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়।
এর ফলে দেশের আর্থিক খাতে সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে 3টি টাস্ক ফোর্স গঠন করা সহ সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতির শুরুতে এমন কথা তুলে ধরে বলা হয়, মূল্যস্ফীতিকে আসছে জুনের মধ্যে 7 থেকে 8% নামিয়ে আনতে আগের মতোই সংকোচনমুখী মুদ্রানীতিতে থাকছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে নীতি সুধার ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অপরিবর্তিত রাখা হয়েছে। আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। এ সময় পাচার করা অর্থ প্রসঙ্গে গভর্নর জানান, এক্ষেত্রে বিদেশের সহায়তা নেওয়া হচ্ছে, তবে দেশের মধ্যে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের দুর্বলতা আছে, আর টাকা ফেরানো সময় সাপেক্ষ বলেও জানান। আমরা অ্যাসেট রিকভারির ব্যাপারে আমরা বড় রকমের উদ্যোগ নিয়েছি, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে, এবং এই ব্যাপারে আমরা প্রতিদিনই ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সি যেগুলো আছে তাদের কাছ থেকে আমরা সহায়তা পাচ্ছি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আঞ্চলিক সংঘাত, বৈশ্বিক ঋণের বাজারে টালমাটাল পরিস্থিতি ও কিছু দেশ বাণিজ্য সংরক্ষণ নীতি গ্রহণ করার মতো চ্যালেঞ্জগুলো বাংলাদেশের সামনে আছে বলে মুদ্রানীতিতে তুলে ধরা হয়। ধন্যবাদ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আদর্শ প্রস্তুত হয়নি টাইগারদের, মানছেন হেড কোচ ফিল সিমন্স। তবে ক্রিকেটাররা সাদা বলে নিয়মিত ম্যাচ খেলায় স্কিল নিয়ে সমস্যা হবে না। শান্ত বিপিএলে খুব বেশি ম্যাচ না পেলেও অধিনায়ককে নিয়ে আশাবাদী টাইগারদের ক্যারিবিয়ান কোচ। পাশাপাশি একটি দল হিসেবে খেলতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো ফলাফল সম্ভব বলে বিশ্বাস করেন সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বাংলাদেশের গ্রুপের দলগুলো ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে। পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টের আরেক হট ফেভারিট ভারত সিরিজ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। সবগুলো দলই আছে ওয়ানডে ম্যাচের মধ্যে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গেল ডিসেম্বরে। এরপর প্রায় 1.5 মাস ব্যস্ত ছিল বিপিএলে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্যাম্প আয়োজন করলেও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার 2 দিন আগেও পাওয়া যায়নি সব ক্রিকেটারদেরকে। এর মাঝে মেগা ইভেন্টের প্রস্তুতি কতটুকু হলো বাংলাদেশের? আমি জানি এটা আদর্শ প্রস্তুতি নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবাই যখন ওয়ানডে খেলছে তখন আমরা একটা টি-20 টুর্নামেন্ট শেষ করলাম। এখন বিশ্রামে সময় কাটাচ্ছে অনেকে। দেখা যাক, এখানে যে 2-1টা সেশন পাবো, আশা করি সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো। তবে একটা ইতিবাচক দিক হলো ক্রিকেটাররা সাদা বলের ম্যাচে ছিল, স্কিলের দিক থেকে কোনো সমস্যা নেই। এখন মানসিক দিক দিয়ে ওয়ানডের সঙ্গে অভ্যস্ত হতে হবে। বিপিএল এর খুব একটা প্রভাব পড়বে না, কারণ গেল 2 দিন আমরা অনুশীলন করলাম, বিপিএল নিয়ে তেমন কোনো কথা হয়নি। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার 68 উপমহাদেশের কন্ডিশনে টুর্নামেন্ট নিয়ে কোচ কতটা আশাবাদী? স্কোয়াডে থাকা সবাই যদি এক থাকে, দল হিসেবে পারফর্ম করে, তাহলে যে কোনো ফলাফল সম্ভব। আমি কোনো কিছুই অসম্ভব মনে করি না। যদি শিরোপা জেতার আত্মবিশ্বাস না থাকতো, তাহলে আমি এখানে থাকতাম না। বিপিএলে নাহিদ রানার অতিরিক্ত ম্যাচ খেলার বিষয়টিও নজরে এসেছে হেড কোচের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করতে যাচ্ছে বাফুফে। এরই মধ্যে ইউরোপের লিগে খেলা 3 ফুটবলার আনার প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন। দ্রুতই আসছে ইতিবাচক খবর। এদিকে নারী দলের নতুন চুক্তিতে বাড়ছে সুযোগ সুবিধা, জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। ব্যাপারটা আত্মসম্মানের। চরম সংকটে দেশের নারী ফুটবল। পিটার বাটলারের অধীনে অনুশীলন না করে বিদ্রোহের ডাক দেন 18 নারী ফুটবলার। বাফুফের সভাপতির অনুরোধের পরও তারা যোগ দেননি অনুশীলনে। যে আঘাত পায় সেই বোঝে যে আঘাতটা কত বড়। তবে এত সব কিছুর মাঝেও আশার আলো দেখছে বাফুফে। পুরুষদের পর নারী ফুটবল দলেও আগ্রহ বেড়েছে দেশের বাইরে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের। হামজা জামাল, তারিক কাজীদের পথ অনুসরণ করে অনেক নারী ফুটবলারও গায়ে জড়াতে চান লাল সবুজ জার্সি। সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর সঙ্গে কথা এগিয়েছে বাফুফের। তাকে মে মাসে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ে ক্যাম্পে সরাসরি যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে ফেডারেশন। এই মিডফিল্ডার 2023 সালে বাংলাদেশে ট্রায়াল দিয়েছিলেন। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী জহুরা ও সাইরার ট্রায়াল জুন-জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা বাফুফের। একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যিনি সুইডেনে আছেন, রিসেন্টলি তার পিতামাতা ঢাকায় এসেছিলেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা খুব প্রমিসিং। ইউকেতে 2 জন প্লেয়ারের সাথে আমরা যোগাযোগ করেছি।
সংকটের মাঝেও রোববার থেকে শুরু হয়েছে নারী দলের নতুন চুক্তির প্রক্রিয়া, যেখানে আনা হচ্ছে বেশ কিছু নতুনত্ব, বাড়ছে সুযোগ সুবিধা। এবারের এগ্রিমেন্টে বেশ কিছু নতুন জিনিস আমাদের প্রেসিডেন্ট ইনক্লুড করতে বলেছেন। প্রথমত এবং একটু গুরুত্বপূর্ণ হচ্ছে, আগের যে এগ্রিমেন্ট ছিল সেখানে প্লেয়াররা ইনজুর্ড হলে তাদের কি হবে, সেখানে বেশ কিছু গ্যাপ ছিল। এদিকে বিদ্রোহী ফুটবলারদের নিয়ে এখনো ইতিবাচক বাফুফে, নিজেদের ভুল বুঝে তারা ক্যাম্পে ফিরবে বলে প্রত্যাশা ফেডারেশনের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। সব দল একমত হলে আপত্তি নেই, জানালেন প্রেস সচিব। স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। পিটাপিটি না করে সুবিচার নিশ্চিত করতে আহ্বান। এবং আওয়ামী লীগের নামে রাজনীতি করতে দেয়া হবে না, আইনের মাধ্যমে দাঁড় করানো হবে কাঠগড়ায়, জানালেন উপদেষ্টা। দল নয়, ছাত্রদের স্বার্থে ডাকসু রাজনীতির আহ্বান হাসনাতের। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।